গল্প আকাশ তীরে আপন সুর। লেখনীতে লাবিবা ওয়াহিদ। সূচনা পর্ব। সদ্য বিবাহিত স্বামীর কোলে একটি ৩ বছরের বাচ্চা ছেলে। সেই বাচ্চা বধূরূপে প্রণয়াকে দেখে অনবরত কাঁদছে এবং প্রণয়ার স্বামীকে বলছে, এই মা ভালো না বাবা, আমাকে মেরেছে এই মা। প্রণয়া অবাক হয়ে বাচ্চাটির দিকে চেয়ে ঘন ঘন মাথা নাড়াল। সে যে মারেনি এই বাচ্চাকে, ছুঁয়েও দেখেনি এখন অবধি। প্রণয়া কৈফিয়ত দিতে বলল, বিশ্বাস করুন আমি ওর গায়ে হাত অবধি দেইনি। মারা তো দূরে থাক। কিন্তু প্রণয়ার স্বামী তা মানতে নারাজ। সে চেঁচিয়ে ধমক দিয়ে উঠল প্রণয়াকে। প্রণয়া তার স্বামীর হাত ধরে বোঝাতে চাইলে স্বামী তাকে ধাক্কা দিল। প্রণয়া নিজেকে সামলাতে না পেরে দেয়ালের সাথে কপালে আঘাত পেল। সঙ্গে সঙ্গে তার ঘুম ভেঙে যায়। হকচকিয়ে উঠে বসে প্রণয়া চারপাশে নজর বুলিয়ে বুঝল এতক্ষণ স্বপ্ন দেখছিল। প্রণয়া নিজের ওপরই চরম বিরক্ত হল। মুখভঙ্গি এরকম যেন সকাল সকাল তেতো কিছু মুখে তুলেছে। পরপর বিরক্ত হল মায়ের ওপরও। মা এসব কি আজারে সিরিয়াল দেখে? এদের ভিত্তিহীন সিরিয়ালের গল্প প্রণয়ার স্বপ্নের মধ্যে ঢুকে গিয়েছে। মায়ের সাথে গতকাল একটু বসেছিল টিভির কাছে, ফলস্বরূপ এই সকালেই এমন তিক্ত স্বপ্ন। প্রণয়া কপাল কুঁচকে মিনমিন করে বলল, ধুর। সবুজ শ্যামলা সৌন্দর্যে ভরপুর শ্রীমঙ্গল। বাতাসে ভেসে বেড়ায় চা পাতার নেশালো ঘ্রাণ। এক ঝাঁক পাখি উড়ে বেড়াচ্ছে বিশাল আকাশ জুড়ে। গাছগাছালির পাতা ডালের ফাঁক ফোকর দিয়ে চা বাগানে প্রবেশ করেছে নরম আবেশী রোদ। প্রণয়া চায়ে চুমুক দিতে দিতে চা বাগানের সৌন্দর্যে নজর বুলাচ্ছে। এই সৌন্দর্য প্রণয়ার জন্যে নতুন কিছু নয়। উপর থেকে ড্রোনের শ্যুট নিলে দেখা যাবে সমগ্র সবুজের মাঝে এক টুকরো বাড়ি। সেই বাড়িটার নাম চা বিলাস। সেই চা বিলাস বাড়িটা প্রণয়াদের চা বাগানের মাঝামাঝিতে তাদের বাড়িটা। প্রায় ২১% জমি মিলিয়ে উঠান আর বাড়িটা। কাঠের দোতলা বাড়ি এবং তার চারপাশে খোলা উঠান। উঠোনের আশপাশ জুড়ে আবার কাঠের বেড়া। এই বাড়িটা প্রণয়ার দাদার ভীষণ শখের গড়া। তিনি প্রতিনিয়ত চিন্তা করতেন কি করলে বাড়িটার সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে। জীবিত থাকা অবস্থায় তিনি বাড়ির প্রতি অত্যন্ত দুর্বল ছিলেন। তাই তো স্ত্রী মূর্ছা যাওয়া সত্ত্বেও এই বাড়িতে দুজন কাজের লোক নিয়ে একাই থাকতে শুরু করে দিলেন। স্থানীয় বাচ্চাদের কাছে এই চা বিলাস ভুতুড়ে বাড়ি লাগলেও পর্যটকদের কাছে এই বাড়ি চোখ ধাঁধানো সুন্দর। চা বিলাসের দোতলার ঝুল বারান্দা থেকে পাতাবাহার ঝুলে পড়েছে নিচের হলদে বাতি অবধি। কত মানুষ যে এ বাড়ির সামনে এসে ছবি তুলে গেছে। তাদের এ বাড়ি আসা নিয়ে আলাদা ভিজিটের প্রয়োজন হয় না। পর্যটকরা নিজেদের মতো করে এসে ঘুরে চলে যায়। আর প্রণয়া শুধু তাদের নীরবে দেখে যায়। প্রণয়া দীর্ঘশ্বাস ফেলে ভেতরে চলে যায়। কলেজের পোশাক পরে বেরিয়ে আসতেই দেখল প্রণয়ার মা অর্থাৎ মিসেস ফাহিমা নাস্তা তৈরি করে ফেলেছে। ঘড়ির কাঁটা এখন ৬টার ঘরে। ৬:৩৫। প্রণয়া খাবার টেবিলে বসলেও খাবারে হাত দিল না। মূলত প্রণয়া তার বাবা অর্থাৎ নুহাশ সাহেবের অপেক্ষায় বসে রইল। নুহাশ সাহেব প্রতিদিন ফজরের পরপর বেরিয়ে যায় তার ২০ বিঘা চায়ের বাগানে চোখ বুলাতে। আশেপাশে মসজিদ নেই বললেই চলে। তাই ফজরের নামাজটা নুহাশ সাহেবের ঘরেই পড়তে হয়। প্রণয়াকে বেশিক্ষণ অপেক্ষা করতে হল না। নুহাশ সাহেব মিনিট ৩-এর মধ্যেই এলেন। তবে তার স্বাভাবিক মুখে অস্বাভাবিক রাগ জ্বলজ্বল করছে, যা মামেয়ে দুজনেই লক্ষ্য করল। নুহাশ সাহেব খাবার টেবিলে বসেই কঠিন গলায় স্ত্রীর উদ্দেশ্যে বললেন, প্লাবনকে কালকের মধ্যে বাসায় দেখতে চাই রোকসানা। স্কুল কি যাবে না? এত মানুষের বাসায় বেরানো কিসের? শেষ দুটি বাক্য নুহাশ সাহেব গলার স্বর বাড়িয়েই বললেন। প্রায় ধমকি বলা চলে। প্লাবন প্রণয়ার ছোট ভাই। সবে ক্লাস 4-এ পড়ছে। প্লাবন সহজে বাড়ি থাকতে চায় না। মামাদের বাড়ি বেড়াতে ভীষণ পছন্দ করে।
তাই তো প্রণয়ার বড় মামা আসলেই আবদার করে প্লাবনকে তার সাথে নিয়ে যাওয়ার জন্য। প্রণয়া আজও বুঝে না মামা বাড়িতে এত কি মজা পায় সে। প্রণয়া, ফাহিমা দুজনেই এই পরিস্থিতিতে চুপ থাকল। ফাহিমা আশ্বাসের সুরে স্বামীকে বলল, আচ্ছা প্রণয়ার বাবা, আপনি শান্ত হন। আমি আজই কল করে বলবো ভাইকে। কাল সকালের মধ্যেই প্লাবনকে বাড়ি দিয়ে যাবে। নুহাশ সাহেব ফোঁস করে নিঃশ্বাস ফেললেন। যা প্রণয়ার চোখ এড়াল না। সকালে নিজের ঘর থেকে বাবার ফুরফুরে গলায় তো শুনেছিল। ঘণ্টাখানেকের মধ্যে কি এমন হলো যে বাবা এতটা তেতে আছে? চা বাগানে কিছু হলো নাকি? প্রণয়া সঙ্গে সঙ্গে প্রশ্নটা করল না নুহাশ সাহেবকে। রয়েশয়ে কিছুটা সময় নিয়েই জিজ্ঞেস করল, কি হয়েছে বাবা? বাগানে বা কারখানায় কি কোনো সমস্যা হয়েছে? নুহাশ সাহেব কিছুটা নিভে এলো। তবুও গলায় তেজ মিশিয়ে উচ্চস্বরে বলল, বাচ্চা ইমরানে হিসাবে ভালো রকম গণ্ডগোল বাঁধিয়ে রাখছে। কর্মচারীরাও বলল কত টাকা নাকি মেরে দিছে। এর নামে যদি আমি মামলা না ঠুকছি। ইমরান নুহাশ সাহেবের ম্যানেজার ছিল, যে কিনা নুহাশ সাহেবের এত বড় চা ব্যবসার হিসাবনিকাশ রাখত। সেই লোক যদি বিশ্বাসঘাতক হয় তাহলে রাগ তো হবেই। প্রণয়া বলল, বের করে দিস না। তা আর বলতে, ও এখন জুতারও যোগ্য না। যে মানুষ বিশ্বাস ভঙ্গ করে আর যাই হোক মানুষের কাতারে পড়ে না। তো এখন কি করবা? নতুন ম্যানেজার কাকে বানাবা? বিশ্বাসযোগ্য কেউ আছে? এই পর্যায়ে নুহাশ সাহেব নিশ্চুপ রইলেন। তারপর নাস্তায় আর কোনো কথা হলো না। খাওয়া শেষে নুহাশ সাহেব মেয়েকে নিয়ে বেরিয়ে গেলেন কলেজের উদ্দেশ্যে। এদিকের কিছু রাখাইন মেয়ে এবং স্থানীয় এক দুইজন কলেজ যায়। নুহাশ সাহেব ওদের সাথে প্রণয়াকে অটোতে উঠিয়ে দেন। রাস্তা থেকে কলেজ যেতে প্রায় 50 মিনিটই লাগে, যার কারণে বেশ আগেই বের হতে হয় প্রণয়াকে। ক্লাস শুরু হয় আবার 9টা, 9:30 থেকে। প্রণয়া অটোতে বসে সারি সারি সবুজ চা বাগানে নজর স্থির রাখল। প্রণয়ার চোখে যেন জ্বলজ্বল করছে এক টুকরো সবুজ রং। প্রণয়ার পুরো নাম প্রণয়া শেখ। এবার অনার্সে ভর্তি হয়েছে। গায়ের রং আহামরি ফর্সা না হলেও কিছুটা পরিষ্কার। এছাড়া তার মুখের মায়া টানা ছোট চোখ, কোমর অবধি আঁকাবাঁকা চুল সবটাই একজন সুন্দরীর পরিচয় বহন করে। তবে তার গায়ের রঙের চাইতে মুখের মায়া বোধ হয় সকলকে বেশি আকৃষ্ট করে। প্রণয়া স্বভাবতই শান্ত স্বভাবের। খুব মেপে মেপে কথা বলার মানুষ। নিরিবিলি, শান্তিপ্রিয় মানুষও সে। প্রণয়ার জন্ম হয় সিলেট শহরে। নুহাশ সাহেবের ছোট থেকেই শখ ছিল শহরে থাকার। এজন্যে ফাহিমাকে নিয়ে প্রথমে শহরেই থাকত। শহরেই মোটামুটি বেতনের একটা চাকরিও করত। অথচ প্রণয়ার দাদার অঢেল সম্পদ, চায়ের বড় ব্যবসা। এসবকে তুচ্ছ করে নুহাশ সাহেব তার শখ মিটিয়েছেন। প্রণয়ার বয়স যখন 14-15 তখনই প্রণয়ার দাদা অসুখে ভুগে হঠাৎ মারা গেলেন। দাদা গত হওয়ার পরপর নুহাশ সাহেব আচমকা বদলে গেলেন। শহুরে চাকরি ছেড়ে পরিবার নিয়ে সোজা চলে গেলেন বাবার ভিটেতে। প্রণয়ার বাবা দাদার একমাত্র ছেলে হওয়ায় সব সম্পত্তি তার নামেই হয়ে গেল। তাই নুহাশ সাহেব তার বাবার ব্যবসাকে আবার আঁকড়ে ধরলেন। মারা যাওয়ার আগে নুহাশ তার অসুস্থ বাবার হাত ধরে কথা দিয়েছিলেন এই চা সাম্রাজ্য তিনি সামাল দিবেন। নুহাশ সাহেব ব্যবসায় হাত দিলেও তাকে অনুতপ্ত বোধ বেশ কুরে কুরে খায়। বাবার শেষ সময়ে পাশে থাকতে পারেননি। মাকে হারিয়ে ফেলার পরেই নুহাশ সাহেব শ্রীমঙ্গল ছেড়েছিলেন। তার শখ চাওয়ার তীব্রতা এতটাই বেড়ে যায় যে একা বাবা কি করে এখানে থাকবেন মানতেও আসেনি।
ভেবেছিলেন বিশ্বস্ত দুজনের সঙ্গে আছেন, আর চিন্তা কিসের। মাসে 2-1 বার বাবার সাথে দেখা করে আসলেই হবে। তাই করতেন। প্রণয়ার দাদা নুহাসকে প্রতিবার ব্যাকুল চিত্তে বলতেন, নাতিনাতনি গুলাকে নিয়ে এখানেই থেকে যা নুহাস। একা একা ভালো লাগে না। এখন সেই মানুষটা আর নেই। তবে থেকে গেছে এক বুক আফসোস এবং অনুতপ্ত বোধ। বিকালে প্রণয়া ঝুল বারান্দায় পাটি বিছিয়ে শুয়ে রইল। মাথার নিচে এক হাত দিয়ে পলকহীন চোখে ভাসা ভাসা মেঘের আকাশ দেখতে লাগল। এদিকে নেটওয়ার্ক তেমন নেই বললেই চলে, যার ফলস্বরূপ প্রণয়ার সেরকম মোবাইলের প্রতি আসক্তি নেই। নুহাস সাহেব 4 মাস আগে একটা স্মার্টফোন কিনে দিয়েছিল মেয়েকে, কিন্তু সেটা বেশিরভাগ সময়ে অবহেলাতেই পড়ে থাকে। প্রণয়ার সময়গুলো এভাবেই শুয়ে বসে একাকী কাটে। হয় ঝুল বারান্দায়, নয়তো উঠান ঘুরে। বিকাল সময়টা একটু বেশি অবসর কাটে। এই সময়ে বাড়িতেও তেমন কাজটাজ থাকে না। পরের দিন সকাল 11টার মাঝেই বড় মামা প্লাবনকে নিয়ে এলেন। প্রণয়া সেদিন কলেজ যায়নি। বাড়ি থেকে কলেজ যেহেতু দূরের পথ, এজন্য কলেজে খুব কম যাওয়া আসা করে সে। সপ্তাহে 2 বা 3 দিন যায়। প্লাবন তো ফিরেই গল্প জুড়ে বসল। সেখানে গিয়ে কি করেছে, কি খেয়েছে, কোথায় ঘুরেছে ইত্যাদি। প্রণয়া এক্ষেত্রে নীরব শ্রোতার ভূমিকা পালন করল। সন্ধ্যার পরপর নুহাস সাহেব ফিরলেন। ফিরেই জানালেন, নতুন ম্যানেজারের খোঁজ পেয়ে গেছি। নতুন ম্যানেজার হিসাবে কাকে নির্বাচন করল, তার পরিচয় কি, এসব সম্পর্কে বিশেষ কিছু বললেন না নুহাস সাহেব। তবে নুহাস সাহেবকে বেশ নির্ভার এবং শান্ত লাগছিল। মোটকথা, নুহাস সাহেবের কপালে যেই চিন্তার ভাঁজ পড়েছিল সেই ভাঁজটা আজ দেখা যাচ্ছে না। ব্যাপারটা আশ্চর্যজনক হলেও প্রণয়া আগ্রহ দেখাল না। ঠিক 2 দিন পর খুব সকালে নুহাস সাহেব বললেন তাদের খালি 2টি ঘর পরিষ্কার করে দিতে। খালি 2 ঘর পেছনের দিকে ছিল। এমনিতে দোতলা মিলিয়ে মোট 5টা ঘর প্রণয়াদের। চাইলে বাড়িয়ে আরও 2-3টা ঘর তোলা সম্ভব উত্তর দিকটায়। নুহাস সাহেবের হঠাৎ ঘর পরিষ্কার করার কথায় ফাহিমা অবাক হয়। তিনি স্বামীকে জিজ্ঞেস করল, 2টো ঘর হঠাৎ খালি করতে বললেন যে? কে আসবে? বাড়ির সদস্যই আসবে। আমি 2জন কাজের লোক পাঠাবো। ওরাও তোমাদের সাহায্য করে যাবে। বলেই নুহাস সাহেব বাড়ি থেকে বেরিয়ে যায়। সময় মতো 2জন মহিলাও আসে সাহায্য করতে। প্রণয়া বাবার কথায় বেশ অবাক হয়েছে। বাবাকে প্রশ্ন করল না মা করেছে ভেবে। তবে নুহাস সাহেব তো বিশেষ কিছুই বললেন না। কে আসবে বাড়িতে? দুপুরের মধ্যে ঘর পরিষ্কার হয়ে যায়। এক ঘরে পুরাতন একটা খাট আছে। সেই পুরাতন খাটে ফাহিমা নতুন চাদর বিছিয়ে দেয়। নুহাস সাহেব যেহেতু ঘর পরিষ্কার করতে বলেছেন সেহেতু মেহমান কেউ আসবেনি। আরেক রুম প্রায় ফাঁকা। একটা তোশক আর একটা ল্যাপ ছাড়া তেমন কোনো আসবাবপত্র নেই। তবে বিপত্তি ঘটল প্রণয়ার বেলায়। সে হঠাৎই জ্বর এবং মাথা ব্যথায় কাবু হয়ে গেল। তাই তো বিকাল থেকে বিছানাতেই পড়ে রইল। সন্ধ্যার পরপর নিস্তব্ধ বাড়িটাই হঠাৎ নতুন মানুষের গলা শোনা গেল। প্রণয়ার ঘরটা দোতলায় হওয়ায় সেরকম স্পষ্ট কিছু শুনল না। শুধু নুহাস সাহেবের গলাই শোনা গেল। তবে কি বাবার অতিথি চলে এসেছে? সে রাতে বাবার অতিথিদের আর নিজ চোখে দেখা হল না প্রণয়ার। ঘুমে আচ্ছন্ন হয়ে গেল খুব দ্রুতই। পরের দিন সকাল 8টা বাজে প্রণয়ার ঘুম ভেঙে যায়। ফরজের নামাজ মিস হয়ে যাওয়ায় প্রণয়া কিছুটা আহত হল। বিছানা থেকে উঠতে গিয়ে অনুভব করল সারা গা জুড়ে নিদারুণ ব্যথা। তবুও প্রণয়া নিচে গিয়ে হাত মুখ ধুয়ে নেয়। বাড়িতে নুহাস সাহেব নেই। প্রণয়ার একবার পেছনে দিকে গিয়ে দেখতে ইচ্ছে করছিল যে কে এসেছে। কোনো পুরুষ মানুষ থাকতে পারে এই শঙ্কায় এলোমেলো প্রণয়া আর সেদিকে আগায় না। সে বাড়ির ভেতরে মায়ের কাছে চলে যায়।
ফাহিমা মেয়েকে দেখে বলল, জ্বর কমেছে, দেখি আয় তো কাছে, কপাল ছুঁয়ে দেখি। ফাহিমা প্রণয়ার কপালে হাত দিয়ে বুঝল জ্বর নেই তেমন। স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। প্রণয়া বলল, গতকাল সন্ধ্যায় কে আসল আম্মা? মুহূর্তেই ফাহিমার অধরে হাসি খেলে যায়। হাসি বজায় রেখে বলল, নীলু আপা আসছে, নির্মলও আসছে। নির্মল এখন তোর বাবার নতুন ম্যানেজার। নামগুলো প্রণয়া প্রথম শুনেছে, অথচ ফাহিমা এমন ভাবে বলল যেন প্রণয়ার কতদিনের চেনাজানা তারা। প্রণয়া ভ্রু কুঁচকে বলল, ওনারা কারা আম্মা? ফাহিমা বোধ হয় ভুল বুঝতে পারে। জিভে কামড় দিয়ে বলল, ওহ, তুই তো ওদের চিনিস না। নীলুফা আমার গ্রামের মানুষ। আত্মীয়তার সম্পর্ক আমাদের মাঝে না থাকলেও আত্মিক সম্পর্ক আছে। ওরাই আসছে সুনামগঞ্জ থেকে। সেই ছোট্ট নির্মল এখন যে কত বড় হয়ে গেছে। কিন্তু সবকিছুর মধ্যেও একটা দুঃসংবাদ, নির্মলের বাবা আর নেই। শেষ কথাটা বেশ দুঃখী স্বরেই বলল ফাহিমা। প্রণয়া আর কিছুই বলল না, চুপচাপ শুনে গেছে। ফাহিমা দুপুরের খাবারটা প্রণয়ার হাত দিয়েই পাঠাল নির্মলদের ঘরে। প্রণয়া এই কাজে বেশ বিরক্ত হয়েছিল। তবে সে ঘরে গিয়ে দেখতে পেল জীর্ণশীর্ণ এক ভদ্রমহিলা সবে জোহরের নামাজ পড়ে জায়নামাজ ছেড়ে উঠছেন। উনি বুঝি নীলুফা আন্টি। নীলুফা বাহিরের দিকে নজর যেতেই প্রণয়াকে দেখতে পান। সঙ্গে সঙ্গে শুকনো মুখে ফুটে ওঠে তার সুন্দর হাসি। তিনি ব্যস্ত গলায় বললেন, তুমি বুঝি প্রণয়া? আসো আসো, ভেতরে আসো। প্রণয়া কিছুটা অপ্রস্তুত হয়ে সালাম দিল নীলুফাকে। নীলুফা সালামের উত্তর দিয়ে প্রণয়াকে ভেতরে এনে বসিয়ে দিলেন। প্রণয়া ঢেকে রাখা বাটির খাবার নীলুফার দিকে বাড়িয়ে বলল, মা পাঠিয়েছে। নীলুফা হাসিমুখেই সে খাবার নিলেন। সঙ্গে বললেন, এসবের কি প্রয়োজন ছিল? প্রণয়া কিছু বলল না, জোরপূর্বক শুধু হাসল। আলাপ আলোচনায় প্রণয়া অপটু, তাই বেশিক্ষণ বসল না। কাজের ছুতোয় চলে আসল বাড়ি। বাড়ি এসে দেখল নুহাস সাহেব এসেছেন। নুহাস সাহেব মেয়েকে সামনে পেয়ে নির্মলের নামে প্রশংসার ঝুলি নিয়ে বসলেন। নির্মল নাকি প্রথম দিনেই বেশিরভাগ হিসাব ধরে ফেলে। কোথায় কি ত্রুটি আছে সেটাও মিলিয়েছে মোটামুটি। প্রথম দিনই নির্মলের কাজের প্রতি এত স্পৃহা দেখে নুহাস সাহেব ভীষণ সন্তুষ্ট। শুধু অসহায় প্রণয়া সেসব নীরবে গিলে নিল। প্লাবন স্কুল থেকে ফিরে খেলতে গিয়েছিল। খেলা থেকে ফিরে সেও গলায় উচ্ছ্বাস ঢেলে বলল, নির্মল ভাইয়া কত ভালো জানো আপু। আমাকে বাসায় পৌঁছেও দিল, আবার দেখো চিপসও কিনে দিল। নির্মল ভাইয়াকে আমার খুব পছন্দ হয়েছে। প্রণয়া এই পর্যায়ে এসে বিরক্ত হল। একটা মানুষ এসেছে সবে, তাকে যাচাই-বাছাই না করেই তাকে নিয়ে এত লাফালাফির কারণ বুঝল না সে। প্লাবনের এত এত প্রশংসা শুনে ভাবল, নির্মল নামের লোকটা তো এত আহামরি কেউ নয়। তবে সবাই কেন সেই নির্দিষ্ট মানুষটার প্রশংসায় ব্যস্ত? কি এমন পানি পড়া খাইয়েছে এই লোক? কে এই নির্মল? প্রণয়া তাকে নিজ চোখে দেখতে চায়। নির্মলের বাবা মারা যায় বেশি দিন হয়নি, প্রায় মাস তিনেক হবে হয়তো। নির্মলের একটি ছোট বোন আছে, নাম তার নোভা। নোভা হঠাৎই অন্য কারো হাত ধরে পালিয়ে গেল। পালিয়ে যাওয়ার পরপরই সুস্থ সবল নির্মলের বাবা সম্মানহানির কারণে স্ট্রোক করলেন। স্ট্রোক করার পর শয্যাশায়ী ছিলেন প্রায় মাসখানেকের মতো। নির্মলের বাবার বাজারে যেই দুটো দোকান ছিল তার একটা বিক্রি করে দিতে হয়েছিল নির্মলের বাবার চিকিৎসার খরচ মেটাতে গিয়ে। এরপর থেকে নির্মলই কোনো রকমে টেনেটুনে সংসার চালাত। কিন্তু সেই বাবাও বেশিদিন টিকেনি।
মেয়ে এবং স্বামীর শোকে নীলুফাও অনেকটা ভেঙে পড়েন। লোকের বিষাক্ত তিক্ত কথাবার্তাও তিনি সইতে পারছিলেন না। বাবা মারা যাওয়ার পর নির্মলও যেন কেমন হয়ে গেল। রোজ রোজ মাকে প্রতিবেশীদের তিক্ত প্রশ্নের অতলেও রাখতে পারছিল না। মোটকথা, সুনামগঞ্জ এবং প্রিয় মাতৃভূমি তাকে দমবন্ধকর পরিস্থিতিতে ফেলে দেয়। এজন্য হঠাৎই যোগাযোগ করল নুহাশ সাহেবের সাথে। নুহাশ সাহেবের সঙ্গে নির্মলের বাবার বেশ ভালো বন্ধুত্ব ছিল। আবার এটাও বলা যায়, নির্মলের বাবাই নুহাশ সাহেবের ঘটকালি করেছিল ফাহিমার বিষয়ে। তাই তো বিপদের দিনে নুহাশ সাহেবকেই মনে পড়ল। নির্মল নুহাশ সাহেবকে কল করে বলেছিল, আমার একটা চাকরির দরকার চাচা। আপনার হাতে কোনো চাকরি আছে? সেই মুহূর্তে নুহাশ সাহেবের কাছে সেরকম চাকরির খোঁজ ছিল না। পাহাড়ি এলাকার চা বাগানে থাকে নুহাশ সাহেব। সে তো আর নির্মলের যোগ্যতা অনুযায়ী চাকরি দিতে পারবে না। তাই সেই মুহূর্তে অবশ্য দুঃখী মনেই নির্মলকে ফিরিয়ে দিতে হয়েছিল। নির্মলও কোনো রকম অভিযোগ করেনি। হাসি মুখে কল কেটেছে। নুহাশ সাহেব সেদিন যেমন হতাশ হয়েছেন তেমনি নির্মলের সাবলীল সুন্দর ব্যবহারে মুগ্ধ হয়েছেন। তাই তো যখন নতুন ম্যানেজারের কথা ওঠল তখনই মাথায় নাড়া দিল নির্মলের ব্যাপার। তিনি সঙ্গে সঙ্গেই যোগাযোগ করেন নির্মলের সাথে। নুহাশ সাহেব অবশ্য এই ভেবে ভয় পেয়েছিলেন নির্মল অন্যত্র চাকরি পেল নাকি। নির্মলের সঙ্গে যোগাযোগ করে অবশ্য সেই ভয় দ্বিধা কেটে গেছে। তার এই ভেবে আফসোস হচ্ছিল এতদিন যাবৎ বেকার ছেলেটাকে কোনোভাবে সাহায্য করতে পারেনি। অর্থ সাহায্য করে নির্মলকে কখনোই নিচু দেখাতে চাননি নুহাশ সাহেব। সন্ধ্যার পর নীলুফা ফাহিমার সঙ্গে বসে বিভিন্ন আলাপে ব্যস্ত। ফাহিমা যেমন নীলুফাকে পেয়ে প্রাণ ফিরে পেয়েছে। এই বিশাল চা বাগানের মাঝে ফাহিমার গল্প করার মতো বিশেষ কেউ নেই। মেয়েটাও সেভাবে গল্প করে না, সারাদিন কেমন মুখ ভার করে রাখে যেন কতদিনের বিরহে ভুগছে। এ নিয়ে ফাহিমাও কম কথা শোনায় না প্রণয়াকে। কিন্তু তবুও প্রণয়ার মধ্যে বিশেষ পরিবর্তন দেখা যায়নি। তাই ফাহিমা হাল ছেড়ে দিয়েছেন। আর এমনিতেও মায়েদের মেয়ের সামনে জিভের নিয়ন্ত্রণ রাখতে হয়। তার বয়সী কথাবার্তা চাইলেও সব সময় মেয়ের সাথে বলা যায় না। প্রণয়া সিঁড়িতে বসে আছে হাতে পাঠ্য বই নিয়ে। সিঁড়ির লাইটটা ঝালানো নেই, প্রণয়ই বন্ধ করে দিয়েছে। সিঁড়িটা বাড়িতে ঢুকতেই ডান পাশে কাঠের সিঁড়িতে আবার লম্বা করে কাঠের রেলিং। প্রণয়া মূলত নীলুফার প্রতি আগ্রহী। তাই দূরে বসেই মা এবং আন্টির আলাপ নীরবে শুনছে। বৈঠকঘরের আলো এতটাও তীক্ষ্ণ নয়, তাই সেই আলো সিঁড়ি অবধি পৌঁছাতে পারেনি। প্রণয়া শুনল নীলুফাদের বাজে পরিস্থিতি। একে একে নোভার পালিয়ে যাওয়া, নির্মলের বাবার মৃপার্কেন্টে যেতু, নির্মলের কষ্ট করে সংসার চালনা সবকিছুই। প্রণয়া শুনে অবশ্য কিছুটা আহত হল। না জানি কিভাবে কঠিন পরিস্থিতি কাটিয়ে এখানে এসেছে। নীলুফার শুকনো ভাঙা মুখের মায়া টেনেছে প্রণয়াকে। মানুষটাকে সরলই লেগেছে প্রণয়ার। তবে সে এখনো মহান নির্মলকে চোখে দেখা দেখতে পারেনি। দুপুরে নাকি খেতে এসেছিল। প্রণয়া তখন কোথায় ছিল কে জানে। এই আপু, তুমি এখানে চোরের মতো বসে আছো কেন? প্লাবনের আচমকা বলা কথায় প্রণয়া ঘাবড়ে গিয়ে পিছে ফিরে তাকায়। প্লাবনের গলার স্বর প্রয়োজনের চাইতে বেশি ছিল। ফলে ফাহিমা, নীলুফার কানেও সেই গলা পৌঁছায়। প্রণয়া তা বুঝতে পেরে রাগ দেখালো প্লাবনকে। ধমক দিয়ে বলল, এভাবে ভূতের মতো পিছে এসে দাঁড়িয়েছিস ভালো কথা, মুখ এত চলে কেন তোর? আমাকে তোর কোন দিক দিয়ে চোর লাগে? প্লাবন মুখ চেপে হাসে বোনকে খেলাতে পেরে। ফাহিমা তাদের উপস্থিতি টের পেয়ে গলা উঁচিয়ে বলল, এই তোদের না পড়তে বসতে বললাম। তোরা এখানে কি করিস? প্রণয়া আবছা আলয় পুনরায় প্লাবনকে গরম মেজাজ দেখিয়ে নেমে এলো। সভ্য, মাথায় কাপড় দেওয়া প্রণয়াকে দেখে নীলুফার মুখে হাসি ফুটল।
প্রণয়া তার দিকে চেয়ে বিনয়ের সাথে হেসে বলল, চা বানিয়ে দেই তোমাদের। ফাহিমার মুখটা শুকিয়ে গেল মেয়ের কথা শুনে। ইস, কথায় কথায় নীলুফার সামনে নাস্তা দিতেই ভুলে গেছে, এজন্য মেয়েকে বাধা দিল না। প্রণয়া নীরবে চলে গেল রান্নাঘরে। পেছনে থেকে ফাহিমার গলা শুনতে পেল, প্রণয়ার হাতে চা বানানোর জাদু আছে। প্রতিদিন একবার হলেও ওর হাতের চা খেতে হয় আমার। রাত এখন বেশ গভীর। পুরো চা বাগানের অস্বাভাবিক নিস্তব্ধতা। গভীর রাতে তো আরও গা ছমছমে পরিবেশ। তার ওপর ইলেকট্রিসিটি নেই। প্রণয়া গায়ে চাদর জড়িয়ে দরজার বাইরে বসে আছে। তাদের সদর দরজার সামনে ছাউনি দেওয়া। ছাউনির নিচে বেতের জোড়া সোফা এবং মাঝে একটি টি টেবিল। প্রণয়া অবশ্য সেখানে বসেনি। সে সোজা মেঝেতেই বসল, দেয়ালে পিঠ ঠেকিয়ে। গভীর রাতের গা ছমছমে এই পরিবেশে কারোই মূলত সাহস থাকার কথা নয়। তবুও প্রণয়া এই ভয় ভয় অনুভূতিতে সাময়িকের জন্য নিজের থেকে ছিন্ন করে এই দুঃসাহসিক কাজটা করল। সঙ্গে অবশ্য মোম আর একটি ম্যাচ রেখেছে। হাতে একটা লোহার চুড়িও পড়েছে। শুনেছে আগুন এবং লোহা সাথে থাকলে নাকি খারাপ নজর সহজে লাগে না। এছাড়া বের হওয়ার আগে আয়াতুল কুরসিও পড়তে ভুলেনি সে। প্রণয়া ঠায় বসে রইল সে স্থানে। আকাশে চাঁদ নেই, আশেপাশে আলোর চিহ্নও নেই। কারেন্ট আসলে ছাউনির নিচের হলদে বাতিটা জ্বলে উঠবে, যা সারা রাত বিরতিহীন জ্বলে। প্রণয়া কারেন্ট আসার অপেক্ষায় বসে রইল। অপেক্ষা নীরব হলেও মস্তিষ্ক থেমে নেই। মস্তিষ্কে ঘূর্ণিপাকের মতো ঘুরছে অসংখ্য ভাবনার মেলা। বেশি নাড়া দিচ্ছে নির্মলের ভাবনা। আজ পুরো দিনেও একবারের জন্যেও দেখেনি নির্মলকে। এখন নিশ্চয়ই মা ছেলে ঘুম। এই গভীর রাতে ঘুমাবে, সেটাই স্বাভাবিক। বরং রাত জাগা পাখির মতো প্রণয়ার জেগে থাকাটা অস্বাভাবিক। প্রণয়া মনোযোগ দিয়ে অবশ্য কোথাও চাইতে পারছে না। যখনই কোথাও একটু নজর স্থির করতে চাইছে তখনই ভয় নাড়া দিয়ে উঠছে বুকে। ঘুটঘুটে অন্ধকারে চা বাগানের মাঝে এভাবে বসে থাকা কোনো মেয়ের পক্ষে সম্ভব। সময় যত যেতে লাগল প্রণয়ার সাহসও ততটাই নিভে আসতে লাগল। তবুও প্রণয়া একইভাবে বসে রইল। হঠাৎ শুকনো পাতায় কারো হাঁটার শব্দ পেল। মুহূর্তেই প্রণয়া থমকে যায়। সামনে চাইতেন, দেখল অদূরে আলোর মৃদু উৎস। সেটা দেখে প্রণয়া ভয় জমে গেল। নড়াচড়ার শক্তিও যেন হারিয়ে ফেলল। মৃদু আলোটা ক্রমশ এগিয়ে আসতে লাগল। যত আলোটা এগোচ্ছে তত প্রণয়া অনুভব করছে তার কপালে ঘাম জমেছে। ওদের কাঠের সাদামাটা গেটটার কাছে আলোটা আস্তে আস্তে হঠাৎ নিভে গেল। আলো নিভলেও অদৃশ্য তাণ্ডব থামল না। কাঠের দরজার এক নিজস্ব শব্দে সেই দরজা খুলল, আবার লাগাল। সঙ্গে শোনাল সেই একই পায়ের শব্দ। প্রণয়ার তখন গলা শুকিয়ে কাঠ কাঠ। ভয় কথা বলার শক্তিও খুইয়ে বসেছে সে। কাউকে ডাকার সাহস অবধি পাচ্ছে না। যেই পায়ের শব্দটা প্রণয়ার কাছাকাছি এলো, অমনি ধপাস করে একটা শব্দ হল। এই শব্দ শুনে প্রণয়ার প্রাণভোমরা একদম যায় যায় অবস্থা। ঠিক তখনই কারেন্ট এলো। কিছু স্থান জুড়ে হলদে আলো বিস্তৃত হল। প্রণয়া দেখতে পেল কালো পোশাকধারী এক লোক উঠানে বসে রয়েছে। আলোর সঙ্গে সঙ্গে প্রণয়া যেন তার বাকশক্তি ফিরে পেল। মুহূর্তেই নিজের সর্বশক্তি দিয়ে ক্রমাগত চেঁচিয়ে বলল, চোর চোর চোর। প্রণয়ার চোখমুখে একরাশ লাজের বিচরণ। মুখ ছোট করে নুহাশ সাহেবের সম্মুখে দাঁড়িয়ে আছে সে। নুহাশ সাহেব ফোলা চোখে মেয়ের দিক থেকে চোখ সরিয়ে নির্মলের কাছে আবারও দুঃখিত বলল। নির্মল এক পলক প্রণয়ার পানে তো আরেক পলক নুহাশ সাহেবের দিকে তাকাচ্ছে। নির্মল এবার অধর নাড়িয়ে বলল, প্লিজ চাচা, বারবার সরি বলে আমাকে লজ্জিত করবেন না। উনি ছোট মানুষ, ভুল হওয়াটা স্বাভাবিক।
প্রণয়া কোনা চোখে নির্মলের দিকে তাকালো। প্রণয়ার নির্মলকে বলতে ইচ্ছা করল, আমি মোটেও ছোট মানুষ নই। কিন্তু বাবার সামনে বলার সাহস পেল না। তখন প্রণয়ার চিৎকার শুনে নুহাশ সাহেবের ঘুম ভেঙে যায়, সঙ্গে ফাহিমারও। মেয়ের এমন চিৎকারে দুজনই আতঙ্কিত হয়ে পড়ে দ্রুত পায়ে সব লাইট জ্বালিয়ে বাইরে আসতেই দেখল উঠোনে নির্মল দাঁড়িয়ে আছে আর প্রণয়া বসা ছেড়ে উঠে ভেতরে আসতে নিচ্ছিল। নুহাশ সাহেবকে দেখে প্রণয়া যেম প্রাণ ফিরে পেয়েছিল। তর্জনী তুলে বাহিরে ইশারা করে বারবার বলছিল, বাইরে কালো পোশাকধারী চোর এসেছে বাবা। নির্মল তখন ডেকে বলল, আমি চোর নই চাচা, আমি নির্মল। নির্মলের নাম শুনে প্রণয়া দমে যায়। পিছে ঘুরে হলদে আলোয় চট করে দেখে নেয় নির্মলকে। পরমুহূর্তেই নির্মলকে চোর ভেবে কি ধরনের বোকামি করেছে ভাবতেই প্রণয়ার মুখ ছোট হয়ে যায়। নুহাশ সাহেব প্রণয়াকে বেশ বকল এত রাতে বাইরে বসে থাকার জন্য। কে বলেছিল এই গভীর রাতে বাইরে এসে বসতে? ঘটল তো এখন অঘটন। নির্মলের সামনে বাবার বকা খেয়ে প্রণয়া আরও লজ্জায় কাবু হয়ে পড়ে। তাই তো নির্মল কয়েকবার বারণ করল নুহাশ সাহেবকে। নুহাশ সাহেব ফোঁস করে নিঃশ্বাস ফেলে বলল, তুমি এত রাতে কোথায় গিয়েছিলে নির্মল? কারেন্ট চলে যাওয়ার পর ঘুম আসছিল না চাচা। এছাড়াও রাতের বেলা চা বাগান ঘোরার আলাদা শখ ছিল অনেক দিনের। এজন্যে কিছুক্ষণের জন্যে ঘুরে চলে আসি। বলেই নির্মল থামে। এক পলক প্রণয়ার দিকে চেয়ে আবার বলল, বাড়ির কাঠের গেটটা অবধি আসতেই ফোনের চার্জ ফুরিয়ে গেল। তাই অন্ধকারে হাতড়ে কিছু দূর এগিয়ে আসতেই কারেন্টের তার প্যাঁচিয়ে পড়ে গেলাম। নুহাশ সাহেব উঠোনের মাঝে তারের গোছা দেখে বেশ রাগ করল। আপনা মনে বললেন, এগুলো না আমি মজিবকে পাশে সরিয়ে রাখতে বলেছিলাম। এই গাধার জ্ঞান হবে কবে? পরক্ষণেই নুহাশ সাহেব আবার বললেন, ঠিক আছে নির্মল, তুমি তবে ঘরে যাও। রাতবিরেতে অনেক বিরক্ত করে ফেলেছি। নির্মল আলতো হেসে বলল, না না আঙ্কেল, সেরকম কিছু না। নুহাশ সাহেব এবার প্রণয়ার দিকে চেয়ে তাকে ভেতরে যেতে বলল। সকলে মিলে ভেতরে প্রবেশ করলেও প্রণয়া আবার ফিরে এলো। নির্মলকে পিছুডাক দিল সে। এই যে শুনুন। মেয়েলি ডাকে নির্মল থমকে পিছে ফিরে দাঁড়ায়। হলদে বাতির আলোটা প্রণয়ার মুখশ্রীতে এসে পড়েছে। প্রণয়া তার কপালে পড়া চুল কানে গুজতেই নির্মল বলল, জি। রাতের বেলা ঘুরতে বের হন ভালো কথা, তবে কালো পোশাক পরে বের হবেন না। কালো পোশাক দিনে যেমন সুন্দর রাতে তেমনই ভয়ঙ্কর। নির্মল কিছুটা শব্দের সাথে হাসল। প্রণয়া আবছা আলোয় প্রথমবারের মতো আপাদমস্তক নির্মলকে লক্ষ্য করল। নির্মলের শ্যামলা মুখের নকশা, মুখ জুড়ে থাকা খোঁচা খোঁচা দাড়ি, বাতাসে মৃদু দুলে ওঠা চুল সবই দেখল। এও ভাবল, নির্মল তার থেকে হাইটে কত বড় হতে পারে। কাছাকাছি দাঁড়ালে হয়তো ধারণা নিতে পারবে। তবে এটুকু বোঝা যাচ্ছে নির্মল বেশ লম্বা। মোট কথা হচ্ছে, নির্মল এক দেখায় একজন সুপুরুষ। নির্মল হাসি থামিয়ে বলল, ঠিক আছে, আপনার কথা মাথায় থাকবে, এখন গিয়ে ঘুমান। আমি আসছি। বলেই নির্মল যেতে নিলে প্রণয়া আবার থামিয়ে দিলে বলল, আরেকটা কথা। নির্মল জিজ্ঞাসু চোখে চাইলে প্রণয়া আবার বলল, আমি ছোট নই। নির্মল অধর বাঁকিয়ে হেসে বলল, এটাও মনে রাখার চেষ্টা করব। নির্মল চলে গেল। কিন্তু প্রণয়া ঠায় একই স্থানে দাঁড়িয়ে রইল আনমনে। হঠাৎ পেছনে থেকে ফাহিমা প্রণয়ার কাঁধ ঝাঁকিয়ে বললেন, এই ভূতে ধরেছে নাকি? এখনো দাঁড়িয়ে আছিস কেন? যা ঘরে। আমি দরজা লাগিয়ে শুতে যাব। প্রণয়া চমকে মায়ের দিকে চেয়ে আবার উঠোনে তাকাল। যেই স্থানে নির্মল দাঁড়িয়ে কথা বলেছে সেই স্থানেই তার চোখ জোড়া থমকে। চলো আম্মা। প্রণয়া রুমে এসে কাঁথা গায়ে দিয়ে শুয়ে পড়ল। চোখে ঘুম ধরা দেওয়ার অপেক্ষায় আছে সে।
ততক্ষণে নিশ্চুপে তাকিয়ে রইল সিলিংয়ের দিকে। কেমন ঘটঘট শব্দের সাথে সিলিং ফ্যানটা চলছে। আচমকা প্রণয়া বুকের বা পাশটায় হাত দিল। দ্রিমদ্রিম শব্দ হচ্ছে যেন সেথায়। কিন্তু কেন? এই কেনর কোনো উত্তর মিলল না প্রণয়ার। চোখে ভাসছে আবছা নির্মলকে। প্রণয়া নিজের প্রতি বিরক্ত হয়ে কাঁথা মুড়ি দিয়ে চোখ বুজল। পরের দিন ঘুম থেকে উঠে প্রণয়া সর্বপ্রথম রান্নাঘরে গেল। ফাহিমা ততক্ষণে দ্রুত হাতে নাস্তা তৈরি করছে। প্রণয়া রুটির দিকে তাকাতেই দেখল রুটির সংখ্যা নিত্যদিনের চাইতে কিছুটা বেশি। তা দেখে প্রণয়া ভ্রু কুঁচকে বলল, কেউ আসবে নাকি? প্রণয়ার কথা শুনে ফাহিমা শক্ত চোখে মেয়ের দিকে চেয়ে বললেন, তুই গতকাল যা কীর্তি করেছিস তাতে কারো না এসে উপায় আছে। ফাহিমা থেমে আবার বললেন, তোর বাবা নির্মলকে এবং ভাবিকে নাস্তার দাওয়াত দিয়েছে। ওরাই আসবে। এ কথা শুনে প্রণয়া হঠাৎ বলল, তাহলে আমাকে নাস্তা আগেই দিয়ে দাও। আমি খেয়ে উঠে যাই। প্রণয়ার প্রস্তাবে ফাহিমা নাকচ করল না। শুধু বলল, নিজের প্রয়োজন মতো পরোটা আর তরকারি নিয়ে বস টেবিলে। প্রণয়ার খাওয়া যখন মাঝপথে তখনই হঠাৎ প্রবেশ করল নুহাশ সাহেব এবং নির্মল। তাদের দেখে প্রণয়ার খাওয়া থেমে যায়। চটজলদি ওড়নাটা মাথায় জড়িয়ে নেয়। ততক্ষণে নুহাশ সাহেব এবং নির্মল কথা বলতে বলতে খাবার টেবিলে এসে বসেছে। নির্মল প্রথম ইতস্তত হয়েছিল প্রণয়ার সাথে টেবিলে বসতে। নুহাশ সাহেব সেসব ইতস্ততার ধার ধারলেন না অবশ্য। প্রণয়া প্লেট নিয়ে উঠে যেতে নিচ্ছিল, তখন নুহাশ সাহেব তাকে থামিয়ে বললেন, খাওয়ার মাঝপথে উঠতে নেই। শেষ করো খাবার। অগত্যা প্রণয়া না চাইতেও বসে পড়ল। ফাহিমাও দ্রুত হাতে নুহাশ সাহেবদের খাবার নিয়ে আসলেন। ফাহিমা নীলুফাকে না দেখে নির্মলকে তার বিষয়ে জিজ্ঞেস করলে নির্মল বলল, মা একটু পরে আসবে চাচি। কি যেন গোছাচ্ছে। প্রণয়া খেতে শুরু করলেও মাথা উঠিয়ে স্বাভাবিকভাবে খাচ্ছে না। চোরের মতো করে রুটির অংশ মুখে পুড়ছে সে। যেন নির্মল প্রণয়ার খাওয়ার দিকেই চেয়ে থাকবে। তবে এরকম কিছুই হল না। প্রণয়া যতবারই নির্মলের দিকে আর চোখে তাকিয়েছে ততবারই নির্মলকে হয় একমনে খেতে দেখেছে নয়তো তার বাবার দিকে তাকাতে দেখেছে। এতে প্রণয়া কিছুটা স্বস্তি পায়। আজ নির্মলের চোখে চিকন ফ্রেমের চশমা। যা প্রণয়া দেখে ভাবছিল, এত কম বয়সে চোখের সমস্যা বাঁধিয়ে ফেলেছে নাকি। নুহাশ সাহেব হঠাৎ নির্মলকে প্রশ্ন করলেন, আমি ডাকার আগে কোনো চাকরিতে ঢুকেছিলে নাকি? হ্যাঁ আঙ্কেল। একটা বেসরকারি স্কুলে চাকরি পেয়েছিলাম। তাহলে তো ভালোই ছিল। খামাখা আমার ডাকে চলে আসলে। সেখানেই তো একটা ব্যবস্থা হতে পারত। নির্মল উত্তরে কিছু না বললেও চাপা দীর্ঘশ্বাস ফেলল। পরমুহূর্তে শুকনো হেসে বলল, চাইলে ভালো ব্যবস্থা সম্ভব ছিল, কিন্তু আমি চাইছিলাম না মাকে কেউ কটু কথা বলুক। আমি এমন একটি জায়গা খুঁজছিলাম যেখানে কেউ আমার ছোট বোনের অন্যায়ের জন্য আমার মাকে কথা শোনাবে। জানেন তো চাচা, মানুষদের তিক্ত কথা ধারালো অস্ত্রের মতো অপরজনকে আঘাত করে। এই পর্যায়ে নুহাশ সাহেব নীরব হয়ে গেলেন। ফাহিমা রান্নাঘর থেকে সব শুনলেন। খুব মায়া হচ্ছে তার নির্মলের প্রতি। নুহাশ সাহেব প্রসঙ্গ বদলে বললেন, যাক, তুমি যেহেতু স্কুল টিচার ছিলে চাইলে প্লাবনকে পড়াতে পারবে। আমার ছেলে এতটা চঞ্চল হয়েছে যে নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। নির্মল হাসল। বলল, নিয়ন্ত্রণেই আছে চাচা, আপনি বোধহয় ওকে নিয়ে বেশি চিন্তিত। প্রণয়ার ততক্ষণে খাওয়া শেষ। সে প্লেট নিয়ে উঠে যায়। আর চোখে একবারের জন্য নির্মলকে পরখ করতে ভুলেনি। এখন বিকাল। বিকালের কমলা আলো প্রণয়ার মুখে এসে পড়েছে। সেই আবেশী রোদ নীরবে গায়ে মাখিয়ে ঝুল বারান্দায় দাঁড়িয়ে। নজর স্থির অবশ্য উঠোনে। উঠোনে কিছু পর্যটক এসেছে। তাদের সাথেই মজিবও দাঁড়িয়ে। বাড়িতে নুহাশ সাহেব না থাকলেও মজিবও সারাদিন বাড়িতেই থাকে।
বাড়ির পরিচর্যা, বাইরে থেকে কে আসছে কেন আসছে সেসব নজরে রাখা। যতই হোক চা বাগানের মাঝে দুজন মেয়ে মানুষ একা বাড়িতে থাকছে, এই বিষয়টা নুহাশ সাহেব মানতে পারতেন না। এজন্য একদিন কোথা থেকে মজিবকে ধরে আনল। মজিবের বয়স প্রায় 50-এর কাছাকাছি। তার গ্রামও বেশ দূরে। মাসে দুদিন ছুটি পায় পরিবারকে চোখের দেখায় দেখে আসার জন্য। স্বভাবসুলভ মজিবও কিছুটা সরল। কিছু সরল মানুষকে বোকা বলা হয়। মজিবও সেই বোকা শ্রেণীর সরল। কাজে ভুল করাও তার অন্যতম স্বভাবের মধ্যে পড়ে। নুহাশ সাহেব তার কাজে খুশি হয়েছেন এমনটা খুব কম চোখে পড়েছে। তবে সবকিছুর মাঝে তার একটি বিশেষ গুণ রয়েছে। তিনি দারুণ তর্ক করতে জানেন। কেউ যদি কখনো তার সাথে লাগতে আসে, তিনি সিলেটি ভাষায় সেই মানুষটাকে একদম ধুয়ে দেয়। তর্ক করতে পারা মানুষ কিভাবে বোকা হতে পারে প্রণয়ার বুঝে আসে না। তবুও এই বোকাশোকা মজিবো আঙ্কেল যখন দুদিনের জন্য গ্রামে যায়, তখন পুরো চা বিলাস কেমন শূন্য শূন্য লাগে। যেন গুরুত্বপূর্ণ একজনের অস্তিত্ব নেই। এই মুহূর্তে মজিবো নিজেই পর্যটকদের বাড়ি সম্পর্কে টুকটাক বলছেন। তারা যখন ছবি তুলছে মজিবো একপাশে দাঁড়িয়ে দেখছেন। পর্যটক আসলেও তাদের বাড়ির ভেতর প্রবেশ নিষেধ। নয়তো কতজন যে ব্যাকুল চোখে ঝুল বারান্দায় চেয়েছিল তার হিসেব নেই। আজও একই ঘটনা ঘটল। একজন পর্যটক ঝুল বারান্দা দেখে বেশ কয়েকবার অনুরোধ করল উপরে যাওয়ার জন্য। কিন্তু মজিবের গলা দিয়ে না, অনুমতি নেই ব্যতীত আর কোনো শব্দই আসছে না। প্রণয়া অবশ্য সরে গিয়েছিল তাদের উপরে তাকানোর আগেই। সন্ধ্যার সময় প্রণয়া আবারও একই জায়গায় গিয়ে দাঁড়াল। পর্যটকরা ততক্ষণে চলে গিয়েছে। প্রণয়া একমনে সবুজ চা বাগানে চোখ বুলাল। সন্ধ্যা হওয়ার আগ মুহূর্তে এই বাগান কতটা স্নিগ্ধ লাগছে। যতই দেখুক না কেন প্রাণ জুড়াতে চায় না। কাঠের গেট খোলার শব্দ শুনে প্রণয়া চট করে নিচে তাকাল। প্রণয়া দেখল নির্মল হাতে কিছু খাতাপত্র নিয়ে চা বিলাসে প্রবেশ করছে। প্রণয়া নিজের অজান্তেই চেয়ে রইল একমনে। নির্মলের আশেপাশে খেয়াল নেই। সে নিজ খেয়ালে হিসাব নিকাশের বিস্তর ব্যস্ত। খাতায় চোখ বুলাতে বুলাতেই বাম পাশের পথ দিয়ে বাড়ির পেছনে দিকে চলে গেল। তাকে ঘরে ফিরতে দেখে প্রণয়ার কপালে ভাঁজ পড়ল। কিছুক্ষণ আগেই না দেখল নীলুফাকে তাদের ঘরে আসতে। অবশ্য প্রণয়ার ভাবনার মাঝেই নির্মল আবার বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার সময় তার হাত জোড়ায় কোনো খাতাপত্র ছিল না। তবে প্রণয়ার মনে এক প্রশ্ন হানা দিল। বাবার পছন্দের পাত্র এই সন্ধ্যাবেলায় কোথায় যাচ্ছে? কিছুদিন পেরোতেই প্লাবন আবার বায়না ধরল সে মামার বাড়ি যাবে। এ বিষয়ে নুহাশ সাহেবের কানে যেতেই তিনি কিছুটা রাগ করলেন। বারবার বেড়াতে যাওয়ার আবদার করলে পড়াশোনা উচ্ছন্নে যাবে। প্রণয়া কখনো এই ধরনের আবদার করেনি, সে পড়াশোনার প্রতি আগ্রহী ছিল সবসময়। ভালো রেজাল্টও করত। কিন্তু ছোট ছেলে যে কার মতো হয়েছে কে জানে। নুহাশ সাহেব প্লাবনকে ঘরে বাঁধতেই মূলত নির্মলকে তার প্রাইভেট টিচার হিসেবে রাখার সিদ্ধান্ত নিল। প্রণয়া অবশ্য জানে প্লাবন প্রাইভেট কিংবা বাসায় টিচার রাখা একদম পছন্দ করে না। সে বরাবরই এই ব্যাপারটায় নাক সিটকায়। এছাড়া এখানে চা বাগানের মাঝের কোনো বাড়িতে প্রাইভেট টিচার রাখা সম্ভব নয়। এজন্য কখনো নুহাশ সাহেব সে চিন্তা করেননি। কিন্তু এবার নির্মল কাছেই থাকায় সেই সুযোগ পেল। অবশ্য প্রণয়ার চিন্তায় জল ঢেলে প্লাবন হাসিমুখে পড়তে রাজি হয়ে গেল। যা দেখে প্রণয়া হতবিহ্বল হয়ে পড়েছে। সামান্য কটা চিপস বিস্কুট খাইয়েছে বলে নির্মলকে টিচার হিসেবে মেনে নিল সে। কেমনে সম্ভব? প্লাবন প্রণয়াকে আরও চমকে দিয়ে নিজের এলোমেলো বইখাতা গুছাতে শুরু করে দেয়। আগামীকাল থেকে নির্মল তাকে পড়াতে আসবে। আর আজ রাতে সে গোছানোতে হাত দিয়েছে, যেই দৃশ্য প্লাবনের বেলায় বিরল। প্লাবন হঠাৎ ভাবনায় ডুবে যাওয়া প্রণয়াকে টেনে বাস্তবে ফেরাল। প্রণয়া পলক ফেলে প্লাবনের দিকে চাইতেন। প্লাবন বলল,
আপু, আমার ইংরেজি খাতাটা পাচ্ছি না। খুঁজে দাও না। প্রণয়া অস্ফুট স্বরে বলল। বই খাতার সাথেই আছে। ভালো করে খুঁজ। প্রণয়ার কথা শুনে প্লাবন আবার খুঁজল। পেয়েও গেল কিছু সময়ের মধ্যে। প্রণয়া হঠাৎ বলল, এই, তুই কি সন্ধ্যার সময় বা রাতে বের হয়েছিস? প্রণয়ার কথায় প্লাবন তার কাজ থামিয়ে ভ্রু কুঁচকে তাকায়। কি বলছো তুমি আপু? নির্ঘাত তোর ঘাড়ে জিন চেপেছে প্লাবন, নয়তো তুই এসব অস্বাভাবিক কাজ করছিস কিভাবে? মাকে বলবো হুজুর ডাকাতে। প্লাবন জোরে নিঃশ্বাস ফেলে হতাশ গলায় বলল। তোমরাও না আপু, পড়তে বসলেও সমস্যা, না বসলেও সমস্যা। তোমাদের এত সমস্যা কেন আমার পড়ালেখা নিয়ে? উত্তর নেই প্রণয়ার কাছে। ফাঁকিবাজ ছেলে হঠাৎ পড়াশোনায় ধ্যান দিচ্ছে, ব্যাপারটা অস্বাভাবিক লাগাটাই স্বাভাবিক। আর এই ফাঁকিবাজটা নাকি নির্মলের সংস্পর্শে এসে এরকম পড়ছে। অবিশ্বাস্য। প্রণয়ার শুরু থেকেই মনে হতো নির্মল জাদুটোনা জানে। নয়তো যেই তার সংস্পর্শে যাচ্ছে সেই কেন ওই মানুষটার ভক্ত হয়ে যাবে? প্রণয়ার বরাবরের মতোই জিন ভূতের গল্প পছন্দ। প্রায়ই ফোনে ভূত এফএম রেডিওতে ছেড়ে রাখে এবং কানে হেডফোন গুজে নীরবে সে সকল গায়ে কাটা দেওয়া কাহিনী শুনে। ভয়ে তটস্থ হলেও প্রণয়ার এগুলোই ভালো লাগে। অবসরে যখন একা বসে আকাশ দেখে, তখন চট করে কোনো এক নির্দিষ্ট জিনের কাহিনী তার মাথায় ঘুরপাক খায়, আর প্রণয়া শুরু থেকে শেষ অবধি সেই কাহিনীতে বিচরণ করে, আপন মনেই সেই কাহিনীর চরিত্রদের আগে পড়ে অবস্থান নিয়ে বলতো, যেমন এই চরিত্রের এটা করা উচিত হয়নি, ওভাবে চাইলেও এসব ঘটতে পারত ইত্যাদি। তাই তার কথায় জিন কিংবা জাদুটোনা শব্দগুলো প্রায়ই শোনা যায়। প্রণয়ার যেন নেশা এসব শোনা। তার অবস্থা এমন যে সে সারা রাত না ঘুমিয়ে থাকতে পারবে, তবুও এগুলো শোনা ছাড়তে পারবে না। সে যতই ভয় পাক না কেন, শক্ত হয়ে শুনবেই। আবছা আলোয় কুয়াশাচ্ছন্ন ভোর। প্রণয়া সবে ব্রাশ করে বেরিয়েছে উঠোনে। হাতে এক কাপ ধোয়া ওঠা চা। তার প্রায় রোজকারই অভ্যাস উঠোনে দাঁড়িয়ে একনজরে চা বাগান দেখা। কুয়াশা এবং চায়ের খুনসুটিগুলো ইদানিং বেশ টানছে তাকে। অবশ্য প্রতিদিন এই চা বাগান দেখতে দেখতে বিরক্ত কিংবা একঘেয়ে হওয়ার কথা। প্রণয়ার একঘেয়েমি আসেও, তবে সেটা ক্ষণস্থায়ী। কয়েকদিনেই সেই একঘেয়েমি দূর হয়ে যায়। চা বাগান যেন প্রায়ই তাদের নিজেদের রূপ বদলায়, যা সাধারণ নজরে না এলেও প্রণয়া ঠিক বুঝতে পারে তাদের পরিবর্তন। হয়তো চায়ের বিশাল সাম্রাজ্যও জানে প্রণয়া নামের এক ফুল যে কিনা তাদের সঙ্গে বসবাস করছে এবং সে চায়ের থেকে মুখ ফিরিয়ে নিবে। এই চা বাগানের সঙ্গে প্রণয়ার যেন অদৃশ্য নিবিড় সম্পর্ক হয়ে গিয়েছে। মানুষের সাথেও বুঝি উদ্ভিদদের এই অদৃশ্য সম্পর্ক সম্ভব। কেন নয়, নির্দিষ্ট মানুষটার মায়া এবং যত্নের মাধ্যমেই তো একটি উদ্ভিদ বেড়ে ওঠে এবং তার সর্বোচ্চ ফলনটা তার মালিককে দেয়। তবে এখানে একা প্রণয়ার সাথে শুধু একটি গাছ নয়, অসংখ্য বিস্তৃত চা বাগান যেন প্রণয়ার বন্ধু হয়ে উঠেছে। প্রণয়া চায়ে চুমুক দিয়ে আপনমনে বলল, চা বিলাস। শুভ সকাল। আচমকা পুরুষালী কণ্ঠস্বর কানে পৌঁছাতেই প্রণয়া চমকে পিছে ফিরে তাকাল। নির্মল দাঁড়িয়ে আছে তার থেকে বেশ কিছুটা দূরত্বে। প্রণয়া চোখের দেখায় পরখ করে নিল নির্মলকে। একটা ট্রাউজার এবং শার্ট পরেছে সে। আজ আবারও সেই কালো শার্ট। শার্টের হাতা কনুই অবধি গুটানো। বুকের দিকে একটা বোতাম খোলা। প্রণয়ার বলতে ইচ্ছে করল, আপনার শীত করছে না? কিন্তু প্রণয়া মুখে সেরকম কিছু বলল না। নির্মলের কথার পিঠে মৃদু গলায় বলল, শুভ সকাল। চাচা বাসায়? প্রণয়া ঘাড় নাড়িয়ে বোঝাল, না। নির্মলও যেন সহসা বুঝে নিল প্রণয়াকে। সে চট করে ট্রাউজারের পকেট থেকে ফোন বের করে বলল, আচ্ছা ঠিক আছে। প্রণয়ার একবার নির্মলকে বলতে ইচ্ছে করল বাসায় যেতে, কিন্তু নির্মল অধর প্রসারিত করে প্রণয়াকে বলল, আসছি, বলেই সে বিদায় নিয়ে চলে গেল।
প্রণয়া একমনে চেয়ে রইল নির্মলের যাওয়ার পানে। হঠাৎ পলক ফেলে প্রণয়া নিজের দিকে তাকাল। তার গায়ে একটি শাল, আর সেখানে নির্মল এভাবে খোলামেলা পোশাকে বেরিয়ে গেল। পাহাড়ে প্রায়ই শীত থাকে। নির্মল কি তা জানে না, নাকি ইচ্ছাকৃত শীতের পোশাক এড়িয়ে গেল? প্রণয়া হঠাৎই উপলব্ধি করল এই নির্মল নামের স্বল্প চেনা মানুষটাকে নিয়ে প্রণয়া একমনে ভেবে যাচ্ছে। চটজলদি প্রণয়া নির্মলের ভাবনা বাদ দিল। খাবার টেবিলে সপরিবারে নাস্তা করতে বসেছে প্রণয়া। আজ সে কলেজ যাবে, তাই একদম তৈরি হয়েই বসেছে। প্লাবনও একদম তৈরি স্কুলের জন্য। প্লাবন অবশ্য আজ স্কুল যেতে চায়নি, গাইগুই করছিল। কিন্তু ফাহিমার ধমকে প্লাবন মুখ ভার করে যেতে বাধ্য হচ্ছে। এখনো মুখ দেখেই বোঝা যাচ্ছে সে মন খারাপ করে আছে। নুহাশ সাহেব খাওয়ার মাঝে নিজেই বললেন, নির্মল গেল শহরের দিকে মায়ের জন্য নতুন শীতের কাপড় আনার জন্য। সে বুঝতে পারেনি পাহাড়ি অঞ্চলে এরকম শীতল আবহাওয়া। এছাড়া আমারও বলতে মনে ছিল না। প্রণয়া চুপ করে শুনল বাবার কথা। ফাহিমা বলল, ছেলেটা আসলেই লক্ষ্মী। নীলু আপা ভাগ্য করে এমন সন্তান পাইছে। প্লাবন এবার মায়ের কথায় ফোড়ন কেটে বলল, আমিও তো লক্ষ্মী, শুধু তোমরা আমার লক্ষ্মী ভাবটা চোখে দেখো না। মাগরিবের আজানের পরপরই নির্মল আসল প্লাবনকে পড়াতে। নির্মল তাকে পড়াতে বসল প্লাবনের পড়ার ঘরেই। প্রণয়া তখনও ঝুল বারান্দায় ছিল। উঠোনের আবছা আলোয় নির্মলকে বাড়িতে আসতে দেখেছে সে। সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে সে নিচে চলে আসল। নিচে আসতেই ফাহিমা তাকে কাজে জড়িয়ে দিয়ে বলল, আমি একটু তোর নীলু চাচির কাছে যাচ্ছি। তুই কষ্ট করে নির্মলকে চা এবং নাস্তা দিয়ে আসিস। না জানি নীলু আপা একা একা কি করছেন। ফাহিমার মুখ জুড়ে চিন্তার রেশ। প্রণয়া কিছু বলতে চাইল, কিন্তু সেই সুযোগ হল না। তার আগেই ফাহিমা গায়ে শাল জড়িয়ে ঘর ছেড়ে বেরিয়ে গেল। প্রণয়া থমকে দাঁড়িয়ে রইল সেখানেই কিছুক্ষণ। হঠাৎ উপর থেকে শোনা গেল প্লাবনের হাসির শব্দ। সে কিছু একটা বলছে এবং হাসছে। নির্মলের গলা অবশ্য শোনা যাচ্ছে না। প্রণয়া ফোঁস করে নিঃশ্বাস ফেলে রান্নাঘরের দিকে পা বাড়াল। চা বানিয়ে দিয়ে গেছে ফাহিমা। অতটা ঠান্ডা হয়নি, তাই কাপে চা ঢেলে সাথে আরেক প্লেটে বিস্কুট নিয়ে উপরে চলে গেল। পড়ার ঘরের মুখে আসতেই দেখল প্লাবন মুখস্থ পড়া বলার চেষ্টা করছে নির্মলকে। হাত নাড়িয়ে, বৃদ্ধাঙ্গুল মুঠোতে চেপে, কনিষ্ঠ আঙুলে চোখের কোণ খুঁচিয়ে নানান ভঙ্গিতে মুখস্থ বলছে। বলতে গিয়ে বেশ কয়েকবার আটকিয়েছে তার। প্রণয়া দরজার সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে অপেক্ষা করল। মনোযোগ দিয়ে দেখল ভাই এবং নির্মলকে। নির্মলের সমস্ত মনোযোগ যেন প্লাবনের উপর। আর প্রণয়ার বোধ হয় নির্মলের উপর। নির্মলের বাম পাশটা দেখা যাচ্ছে। প্লাবনের মুখস্থ বলা শেষে নির্মল তাকে কিছুটা ভুল ধরিয়ে দিতেই নির্মল পরপর দুবার হাঁচি দিয়ে উঠল। তখনই হুঁশ ফিরল প্রণয়ার। চোখের পলক ফেলে সে হাতে থাকা চায়ের দিকে তাকাল। চায়ের নিস্তব্ধতাই যেন প্রমাণ দিচ্ছে চা ঠান্ডা হয়ে গিয়েছে। কিন্তু নির্মল যেভাবে হাঁচি দিয়েছে তাতে করে তাকে ঠান্ডা চা খাওয়ানো যাবে না। তার চাইতেও বড় বিষয় সম্মানেরও একটা ব্যাপার আছে। প্রণয়া এই প্রথম নির্মলকে চা সার্ভ করবে, আর প্রথমবারেই ঠান্ডা হলে নাক থাকবে। প্রণয়া চট করে ট্রেটা দরজার পাশে মেঝেতে রেখে ঠান্ডা চা এক চুমুকে শেষ করে ফেলল। অরহপর চায়ের কাপ নিয়ে ছুটল নতুন করে চা আনতে। নতুন করে চা এনে ট্রে হাতে প্রণয়া ঘরে প্রবেশ করল। ঘরে কারো উপস্থিতি টের পেতেই নির্মল প্লাবন দরজার দিকে তাকাল। প্রণয়া চট করে অনুভব করল তার মাথায় জড়ানো ওড়নাটা মাথায় নেই। ছোটাছুটির দরুন সেটা ঘাড়ে গিয়ে ঠেকেছে। ট্রেতেও হাতবন্দি, আবার চাইলেও উল্টো পথে ঘর ছেড়ে বের হতে পারবে না। বের হওয়াটা দৃষ্টিকটু।
উপায়হীন প্রণয়া চোখ তুলে নির্মলের পানে তাকাতেই চোখাচোখি হয়ে গেল। প্রণয়ার ভেতরটা আকস্মিক ধুকপুক করতে লাগল। কেমন যেন অস্থির, শক্ত ভাবও তাকে ঘিরে ধরল। নির্মল চোখ সরিয়ে নিলেও প্রণয়ার অস্বস্তি ভাব কাটল না। সে টেবিলে নাস্তা রেখে মিনমিন করে নির্মলের উদ্দেশ্যে বলল, আপনার জন্য নাস্তা। নির্মল মাথা উঁচিয়ে প্রণয়ার দিকে তাকাল। প্রণয়া ট্রে টেবিলে রেখে এক ফাঁকে ওড়নাটা মাথায় জড়িয়ে নিয়েছিল। নির্মল হাসি বজায় রেখে বলল, এসবের কি প্রয়োজন ছিল? প্রয়োজনের কথা বলে লজ্জা দিবেন না। আপনি মাস্টার সাহেব, মাস্টারদের যত্ন করতে হয়। প্রণয়া আর কিছু বলল না। নির্মলকেও কিছু বলার সুযোগ না গিয়ে চটপট পায়ে দ্রুত রুম থেকে বেরিয়ে গেল। নির্মল প্লাবনকে পড়ানো শেষ করে প্রণয়াদের বাড়ি থেকে বের হতেই চৈকাঠ থেকে সুরেলা কণ্ঠের ডাক কানে এলো। নির্মল পিছে ফিরে তাকাতেই তিনটি হলদে বাতির ঝকঝকে আলোয় নারীমূর্তি দেখতে পেল, সেটা প্রণয়া। প্রণয়া কণ্ঠে কিছুটা জোরতা মিশিয়ে বলল, আপনার ঘরে প্যারাসিটামল আছে। নির্মলের ভ্রু কুঁচকে গেল। প্রণয়া স্পষ্ট দেখতে পেল নির্মলের নাক, গাল জুড়ে হালকা লালচে ভাব ছড়াচ্ছে। সঙ্গে নির্মলও ক্ষণে ক্ষণে নাক টানছে। নির্মল চিন্তিত গলায় বলল, কেন বলুন তো? থাকলে খেয়ে নিবেন। দেখলাম তখন নাকের সর্দি মুছেছেন। প্যারাসিটামল হলে হয়তো জ্বরটা আসবে না। নির্মল অবাক হল ভীষণ। প্রণয়াও নিজের কাণ্ডে অবাক। কি হলো ব্যাপারটা? সে নির্মলকে কি কিছু বলল যা তার বলা উচিত ছিল না? নির্মল কিছু মুহূর্তের জন্যে থমকালেও মুচকি হেসে বলল, ধন্যবাদ আমাকে নিয়ে ভাবার জন্য। আপনি ব্যস্ত হবেন না। আমি প্যারাসিটামল একটা খেয়ে নিব। আজ আসছি, শুভরাত্রি। নির্মল চলে গেলেও প্রণয়া থমকে রইল। এই প্রথম সে নির্মলের মুখে আপনি সম্বোধন খেয়াল করল। মুহূর্তেই অনুভব করল তার ভেতরটা ক্রমাগত আনন্দ মিছিল করে বেড়াচ্ছে। সুখে সুখ মিলেমিশে যাচ্ছে। প্রণয়া নির্মলের থেকে অনেকটা ছোট হলেও নির্মল তাকে আপনি সম্বোধন করছে। যে কোনো নারী চায় পুরুষ তাকে সম্মান করুক। কিন্তু সেই সম্মানটা এত উপচে পড়ে সরাসরি প্রণয়ার বুকে গিয়ে বিঁধবে কে জানত? আচ্ছা, নির্মল কি কথার জাদু জানে? আপনি কি কথার জাদু জানেন নির্মল সাহেব? সেদিনের পর থেকে ফাহিমা যেন অঘোষিত এক দায়িত্ব দিয়ে দিল প্রণয়াকে। সেটা হচ্ছে, নির্মল আসলেই তাকে নাস্তা দিয়ে আসবে। প্রণয়া হলোও তাই। প্রণয়া দাঁতে দাঁত চেপে মায়ের আদেশ মেনে নিল, আর ফাহিমা তখন টিভির শব্দ কমিয়ে নিজের মতো করে সিরিয়াল দেখতে বসেন। প্রণয়া অবশ্য একটা ব্যাপার লক্ষ্য করেছে। সে প্রায় যেবারই নাস্তা নিয়ে গিয়েছে প্লাবন সেবারই মুখস্থ পড়া দিচ্ছে। যার ফলস্বরূপ প্রণয়া তার পড়ায় ব্যাঘাত না ঘটিয়ে অপেক্ষা করত তার পড়া শেষ করার। অপেক্ষা করতে গিয়ে সে নির্মলের দিকে আনমনে চেয়ে থাকে। প্লাবনের পড়া শেষ হতে হতে চা ঠান্ডা হয়ে যায়, আর প্রণয়া প্রতিবারের মতো ছুটে গিয়ে ঠান্ডা চা গরম করে আনে। এতে প্রণয়া বিরক্ত হয়। এজন্য 2 দিন সে চায়ের বদলে ট্যাঙের শরবত দিয়েছে। আর চা নিয়ে গেছে নির্মল আসার পরপরই। তবে প্রণয়া একটা বিষয় লক্ষ্য করেছে। তার চোখ জোড়া বারবার নির্মলের দিকে চলে যায়। চোখ জোড়াও বুঝি আজকাল কথা না শোনার পণ করেছে। প্রণয়া খিচে চোখ বুজে চোখ জোড়াকে শাসায়। এত অবাধ্য কেন তোরা? চোখ জোড়া তবুও অবাধ্যপনা ছাড়েনি। এজন্য নির্মল আসলেই প্রণয়া নিজের ঘরে গিয়ে বসে থাকত। তাতেও কাজ হতো না। তখন বুকের ভেতরটা কেমন জ্যৈষ্ঠের তপ্ত দুপুরের ন্যায় খা খা করতে লাগে। বুকজুড়ে হাহাকার, ব্যাকুলতা আর চোখ জোড়ার অঢেল তৃষ্ণা। এই লক্ষণগুলো আজকাল ভীষণ অস্বস্তিতে ফেলছে প্রণয়াকে। অনুভূতিগুলো প্রণয়ার জন্যে সম্পূর্ণ নতুন এবং অদ্ভুত। এজন্য সে অনুভূতিগুলোর ঘাড় ধরে তাদের নাম জানতে পারছে না।
আশেপাশে এমন কেউ নেই যার সাথে ভেতরে চেপে রাখা কথাগুলো প্রকাশ করতে পারবে। কারো সাথে বললে হয়তো এর সমাধান হতো। অস্থিরচিত্তে ঘুরে বেড়ানো প্রণয়ার হঠাৎ শুক্রবারে দাওয়াত পড়ল নির্মলদের বাসায়। অবশ্য প্রণয়া একা নয়, তার পুরো পরিবারের। নুহাশ সাহেবও সেই দাওয়াত হাসিমুখে গ্রহণ করলেন। আজ জুম্মার দিন, তাই তো নুহাশ সাহেব সকাল সকাল মজিবকে পাঠালেন তাদের স্থানীয় বাজারে ভালো দেখে ফলমূল এবং মিষ্টি দই আনার জন্য। নুহাশ সাহেব সবসময়ই দুহাত উজাড় করে উপহার দিতে পছন্দ করেন। কারো বাসায় দাওয়াত পড়লে তো কোনো কথাই নেই, হাত ভরে উপহার নিয়ে তবেই দাওয়াতে যান। ব্যাপারটা অনেকের কাছে যেমন দৃষ্টিকটু তেমনই অবাকের। অবশ্য একদিক দিয়ে চা বিলাসের সদস্যরা ভাগ্যবান কিংবা ভাগ্যবতী। আশেপাশে পিঠপিছে সমালোচনা করার মতো কোনো প্রতিবেশী নেই। দূর দূরান্ত অবধি বাড়িঘরও দেখা যায় না। যতদূর চোখ যায় শুধু সবুজে রাঙানো চা বাগান। আবার অন্য দিক দিয়ে নুহাশ সাহেবের একটাই আফসোস, প্রতিবেশী কিংবা সেরকম আত্মীয় আশেপাশে না থাকায় তিনি দুহাত ভরে বাজার করতে পারেন না। এবার অবশ্য ভাগ্য সহায় হল তার। নিজের মতো আপ্যায়ন করার মতো নীলুফাকে এবং নির্মলকে পেয়েছেন। দুপুরের দিকে গোসল সেরে ভেজা চুল পিঠময় ছড়িয়ে প্রণয়া বসে ছিল ঝুল বারান্দায়। মূলত রোদ পোহানোর উদ্দেশ্যেই সে বারান্দায় এসে বসেছে। একটু আগেই গামছা দিয়ে চুলের পানি ছাড়িয়েছে। এখন ভেজা চুল নরম বাতাসে মৃদু উড়ছে। কিন্তু এসবে প্রণয়ার ধ্যান নেই। সে এক নজরে চেয়ে আছে অদূরে। এক জোড়া পাখি অদূরে চায়ের পাতার মাঝে খুনসুটিতে মেতেছে। দৃশ্যটা চমৎকার লাগল তার চোখে। পরপরই মস্তিষ্কে হানা দিল নির্মলের চশমা পরা কিংবা চশমা ছাড়া স্নিগ্ধ মুখ, যার ফলস্বরূপ প্রণয়ার কপালে ভাঁজ পড়ল। সেই ভাঁজে বিচরণ করছে বিরক্তি। এখন জুম্মার সময়। বাড়িতে মা মেয়ে ব্যতীত আর কেউ নেই। বাকিরা সবাই নামাজের জন্য মসজিদে গিয়েছে। নিচ থেকে ভেসে আসছে ফাহিমার ডাক। ফাহিমা উঁচু গলায় প্রণয়াকে বারবার তৈরি হতে বলছেন। প্রণয়া তৈরি না হলেও মায়ের ডাকে নিচে গিয়ে সোফায় বসে থাকল। তা দেখে ফাহিমা বিরক্ত হয়ে রান্নাঘরে চলে গেলেন। সময় কেটে যেতে লাগল। এর মাঝে হাজির হল নুহাশ সাহেব এবং প্লাবন। তাদের পেছনে পেছনে এসেছে মজিবও। নুহাশ সাহেব এসেই তাড়া দিয়ে বললেন, দ্রুত চলো, আপা হয়তো অপেক্ষা করছেন। ফাহিমা মেয়ের নামে নালিশ করতে চেয়েও করলেন না। প্রণয়াও সেই সুযোগ না দিয়ে বলল, তোমরা আগে আগে যাও, আমি পিছেই আছি। ফাহিমা প্রণয়ার হাতে তালা দিয়ে বললেন, প্লাবন বোনের সাথে আসবে। প্লাবনের কপাল কুঁচকে গেল মায়ের কথা শুনে। নুহাশ সাহেবও সম্মতি জানিয়ে বললেন, হ্যাঁ তাই ভালো, মেয়েকে তো একা রেখে যেতে পারি না। ফাহিমা মজিবও চলো, আমরা বরং আগেই যাই। পথে আবার নির্মলকেও দেখলাম না, আগে আগে চলে আসল নাকি। নুহাশ সাহেব প্লাবনকে প্রণয়ার কাছে রেখে বাকিদের সাথে নিয়ে চলে গেলেন। মজিবের মুখে আজ তৃপ্তির হাসি। ভালোমন্দ খাবারের ডাক পড়লে কোন মানুষ অখুশি থাকবে। প্লাবন প্রণয়ার সামনে এসে দাঁড়াল। নিজের পেটের দিকে তর্জনী দেখিয়ে বলল, আমার পেটটা কতটা গুড়গুড় শব্দ করছে তা কি জানো আপু? ভেজা কাপড়ের মতো মুচড়াচ্ছে ক্ষুধায়, আর তুমি এখানে এখনো বসে আছো কেন? বসে থাকার ইচ্ছে হলে একাই বসে থাকতে, আমাকে সঙ্গে নিয়ে কেন বসতে হবে? তোমার পেট না থাকলেও আমার আছে। প্লাবনের এলোমেলো কথায় চোখ রাঙায় প্রণয়া। কিন্তু প্লাবনের ক্ষুধার দম বেশি। প্রণয়ার চোখ রাঙানোতেও কাজ হল না। কিছুক্ষণ অতিবাহিত হতেই প্রণয়া ফোঁস করে নিঃশ্বাস ফেলে বলল, বাইরে যা, আমি আসছি। প্লাবন খুশিতে গদগদ হয়ে দ্রুত চলে গেল বাইরে। কিছু সময় পরপর আবার ডাকছে প্রণয়াকে, ও আপু, হয়েছে তোমার?
আর কতক্ষণ? যাবা নাকি আমি একা চলে যাব? প্রণয়া মূলত বসেছিল চুল শুকানোর জন্য, কারণ ভেজা চুল বাঁধা সম্ভব না। আবার চুল না বাঁধলেও ওড়নার নিচে দিয়ে চুল বেরিয়ে থাকবে, যা প্রণয়ার ভীষণ অপছন্দের। এখন প্লাবনের তাড়াতে প্রণয়ার এই অপছন্দের কাজটাই করতে হচ্ছে। যথাসম্ভব চেষ্টা করল ভেজা চুল ওড়নার আড়ালে রেখে বেরিয়ে গেল। প্রণয়ার সদর দরজায় তালা লাগানোর সময় প্লাবন নিজেই চলে গেল। এখান থেকে এখানে মাত্র 1 মিনিটের পথ, এটুকু নিশ্চয়ই প্রণয়ার সঙ্গে আসতে হবে না। প্রণয়া তালার দিকে চেয়েই বলল, প্লাবন, নড়বি না কিন্তু। একসাথে যাব। কিন্তু পেছনে থেকে কোনো সাড়া এলো না। আসবে কি করে যদি না সাড়া দেওয়ার কেউ না থাকে? প্রণয়া তালা লাগিয়ে পিছে ফিরতেই দেখল প্লাবন নেই। প্রণয়ার কিছুটা রাগ হলেও সে নিজেকে সামলে নেয়। সিঁড়ির এক ধাপ পার হতেই নির্মলকে দেখল, সবে সে চা বিলাসে প্রবেশ করছে। হাতে তার কিছু ফলের প্যাকেট। প্রণয়াকে দেখামাত্রই নির্মল স্মিত হাসল। নির্মল সাদা পাঞ্জাবি এবং কালো এক টুপি পরেছে। কেন জানি না নির্মলকে চোখের সামনে দেখেই প্রণয়ার বুকের বা পাশটা অস্বাভাবিক টিপটিপ শব্দ তুলছে। এতে সে অপ্রস্তুত বোধ করল। নির্মল এগিয়ে আসতে আসতে বলল, এখন যাচ্ছেন নাকি? তবে একা কেন? প্রণয়া এবার নড়াচড়ার শক্তি পেল। সে নির্মলদের বাসার দিকে পা বাড়িয়ে বলল, আমি একটু পরেই বের হলাম। প্রণয়া জানত নির্মল ফিরেনি। কিন্তু নির্মলের ফেরাটা যে প্রণয়ার বের হওয়ার সঙ্গে সঙ্গেই হবে কে জানত। নির্মল বলল, আচ্ছা ঠিক আছে, এখন আমার সঙ্গে আসুন। দুজন পাশাপাশি পায়ে পায়ে ধাপ মিলিয়ে হাঁটছে। প্রণয়া এতে কেন যেন স্বস্তি অস্বস্তির মিশ্র অনুভূতিতে জড়িয়ে গেল। নির্মলকে নিয়ে এক নিষিদ্ধ অনুভূতিও অনুভব করল সে। প্রণয়া হঠাৎ প্রশ্ন করতে চাইল, আপনি কেন আমায় আপনি সম্বোধন করেন? প্রথম দিন ছোট নই বলায়। কিন্তু আফসোস, প্রণয়া উচ্চারণ অবধিও করতে পারল না সেসব। তবুও অন্য কিছু জিজ্ঞেস করল। ফিরতে দেরি হলো যে? মসজিদ থেকে বেরিয়ে একটু বাজারে গিয়েছিলাম, এজন্যই ফিরতে একটু দেরি হলো। তবে আপনাকে দরজার মুখে দেখে মনে হলো না আহামরি দেরি করেছি। শেষ কথাটা বলে নির্মল শব্দহীন হাসল। আর প্রণয়ার কান তখন অকারণে গরম হয়ে রয়। অথচ প্রণয়ার কান জোড়া ভেজা চুলে লেপ্টে ছিল, যার ফলস্বরূপ সে চুপসে গেল। নির্মল এক পলক তাকালো প্রণয়ার দিকে। প্রণয়ার ভেজা চুল মুখের দুধারে অল্প বিস্তর বেরিয়ে আছে। মুখ জুড়েও তার স্নিগ্ধতার রেশ। নির্মল চোখ ফিরিয়ে নিল। চলে এসেছে তারা। চলবে। গল্প আকাশ তীরে আপন সুর। লেখনীতে লাবিবা ওয়াহিদ। সূচনা পর্ব।